প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বাংলাদেশ সহ পুরো বিশ্বে করোনাকালীন মহামারী চলছে। তোমরা এই মুহূর্তে স্কুলে আসতে পারছো না, আমরাও তোমাদের ক্লাস নিতে পারছি না দেখে আমরাও দুঃখিত, আমাদেরও মন খারাপ। আশা করি তোমরা সবাই সাবধানে আছো, বাসায় অবস্থান করছো এবং পড়াশোনা করছো। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজির ন্যারেশনের উপর একটি ক্লাস নিব। আমি মোহাম্মদ আরিফিন হক, সহকারী শিক্ষক, মুরাদনগর ডিয়ার গভর্নমেন্ট পাইলট হাই স্কুল, কুমিল্লা। আজকে আমরা তাহলে ন্যারেশন নিয়ে আলোচনা করছি। ন্যারেশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা বুঝে নেই ন্যারেশন কাকে বলে। একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কে ন্যারেশন বলে। মানে একজন বক্তা যা বলে তাই ন্যারেশন। মানে আমি এখন একজন বক্তা, আমি যা বলছি তাকেই আমরা ন্যারেশন বলি। ন্যারেশন দুই ধরনের হয়ে থাকে: ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তা নিজের মুখে যা বলে, মানে আমি এখন যা বলছি তাই হচ্ছে ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। এবং ইনডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার কথা যখন অন্য কেউ তার মতো করে বলে তখন তাকে আমরা ইনডিরেক্ট স্পিচ বলি। মানে আমার এই কথাটা যখন অন্য একজন বলবে তখন তাকে আমরা ইনডিরেক্ট স্পিচ বলি। তাহলে আসো আমরা একটি উদাহরণ এবং চার্টের মাধ্যমে বুঝে নেই ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ আমরা কিভাবে চিনব বা কিভাবে বুঝব। ডিরেক্ট স্পিচ চেনার সহজ উপায় হচ্ছে এখানে ইনভার্টেড কমা থাকবে সেন্টেন্সের মধ্যে এবং একটি কমা থাকবে, তাহলে আমরা খুব সহজেই ডিরেক্ট স্পিচ বুঝে যাব। তাহলে দেখো, ইনভার্টেড কমা ভিতরে যা থাকে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং কমা পর্যন্ত যা আছে তা হচ্ছে রিপোর্টিং স্পিচ। ওকে, আমি আবার বলছি, মেহেদি সেইড এতটুকু কমা পর্যন্ত আছে না, তা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এবং কমার পরবর্তী অংশে ইনভার্টেড কমার ভিতরে যা আছে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাই এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ অথবা প্রত্যক্ষ উক্তি। এবং ইনডিরেক্ট স্পিচে কোনো কমা থাকে না এবং কোনো ইনভার্টেড কমাও থাকে না, ওই অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে চেঞ্জ হয়ে যা হয়েছে, মেহেদি সেইড দ্যাট হি হ্যাড বট গিফট ফর হিম অর হার। কীভাবে পরিবর্তনটা হয়েছে এগুলো আমরা পরবর্তী স্লাইডে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা জেনে নিই কিছু অংশ আমাদের মনে রাখতে হবে যে কী কী পরিবর্তন হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এবং কী কী বিষয়ের উপর আমাদের খেয়াল রাখতে হবে। যেমন টেন্স, এর পাশাপাশি ভার্বের কিছু চেঞ্জ হবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করার সময়। আমাদের সেন্টেন্স চিনতে হবে, আমাদের পার্টস অফ স্পিচ, বিশেষ করে প্রনাউন সম্পর্কে, প্রনাউনের পরিবর্তন হয় এটা আমাদের জানতে হবে, এবং টাইমের কিছু পরিবর্তন হয়, এগুলো আমরা টাইম, অ্যাডভার্ব, এগুলো আমাদের পরিবর্তন হয়, এগুলো আমরা অতি সহজে জেনে নিব। আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমরা জেনে নিব। ওকে, এখন আসলে আমরা যে প্রনাউনের কীভাবে পরিবর্তন হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমরা এটা জেনে নেই। যে প্রনাউনে তোমাদের 4টা রুলস আছে, খুব সহজ। দেখো, আমি কিন্তু 2টা টার্ম আমাদের সবসময় মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব। রিপোর্টিং ভার্ব দেখো কমা পর্যন্ত রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যা থাকে তা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখন প্রথমটা আমরা বোঝার চেষ্টা করি যে প্রথম রুলে যদি রিপোর্টিং ভার্ব থার্ড পারসন থাকে এবং রিপোর্টেড ভার্ব ফার্স্ট পারসন থাকে, তাহলে পরিবর্তন ইনডিরেক্ট স্পিচ করার সময় থার্ড পারসন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, ফার্স্ট পারসনটা থার্ড পারসন হয়ে যাবে। যেমন উদাহরণ দিলেই তোমরা আরও বিষয়টা ক্লিয়ার হবে। শি সেড আই উইল গো টু লন্ডন। দেখো এখানে শি থার্ড পারসন এবং ইনভার্টেড কমার ভিতরে আই ফার্স্ট পারসন, তাহলে পরিবর্তনটা ইনভার্টেড কমার ভিতরে হবে, পরিবর্তনটা হবে, আইটা হয়ে যাবে থার্ড পারসন অনুযায়ী। শি সেড দ্যাট শি উড গো টু লন্ডন, তার মানে আই এর পরিবর্তে শি হয়েছে। একই রকমভাবে সবগুলো উদাহরণ যদি আমরা দেখি, দেখো আরেকটু উদাহরণ দেখি, শি সেড মাই সন ইজ কিউট, তাহলে মাইয়ের পরিবর্তে কী হয়েছে, শি সেড দ্যাট হার সন ওয়াজ কিউট। আমরা কিন্তু এখানে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, আমরা এখন প্রনাউন নিয়ে আলোচনা করছি। সবসময় মনে রাখবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় অবশ্যই দ্যাট ব্যবহার হয়। বাকি অংশ টেন্সের কীভাবে পরিবর্তন হয় আমরা দেখে নিব। আমরা এখন প্রনাউন নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথম উদাহরণটা বা প্রথম রুলটা সম্পর্কে ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় রুল হচ্ছে যে দেখো, আই সেড দ্যাট আই হ্যাড অ্যাপ্লাইড ফর এ জব। এখানে রিপোর্টিং ভার্ব আই এবং রিপোর্টেড ভার্ব আই,
তাহলে দোনোটা যদি দুইটাই যদি একই রকমই থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না। ওকে, তো আই সেড আই হ্যাড অ্যাপ্লাইড ফর এ জব, ইনডিরেক্ট স্পিচ করার সময় দেখো আই সেড দ্যাট আই হ্যাড অ্যাপ্লাইড ফর এ জব। তাহলে প্রথম পরিবর্তনটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব থার্ড পারসন এবং রিপোর্টেড ভার্ব ফার্স্ট পারসন, তখন রিপোর্টেড ভার্বটা পরিবর্তন হয়ে থার্ড পারসন হয়ে যায়। ওকে, এখন আমরা আর আর দুইটা রুলস আছে দেখে নেই। এটা এই 3 নাম্বার রুলসের সম্পর্ক হচ্ছে থার্ড পারসন এবং সেকেন্ড পারসন অনুযায়ী, সেকেন্ড পারসনের সম্পর্কে একই রকমভাবে দেখে নাও যে রিপোর্টিং ভার্ব থার্ড পারসন এবং কমার ভিতর আছে সেকেন্ড পারসন। একটা উদাহরণ আমরা পড়ি, তাহলে আমরা আরও ভালো মতো বুঝবো। শি সেড টু মি ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে এরকম যদি উদাহরণ থাকে থার্ড পারসন এবং সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসনটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে ইউ। ওকে, তাহলে দেখো আমাদের মি সেড টু মি কাকে বলেছে? মি, আমাকে। তাহলে এই জন্য পরিবর্তনটা কী হয়েছে দেখো, ইউর বদলে আই হয়েছে। ওকে, দেখো এখন সাবজেক্ট অবজেক্ট যা থাকবে, দেখো শি সেড টু হিম হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার কাকে বলেছে? তাকে। এভাবে করে করে সব কিছু এভাবে চেঞ্জ হয়। আমরা আরেকটা উদাহরণ, তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা উদাহরণ, হি সেড টু দ্যাম ইউর শার্টস আর বিউটিফুল। দেখো তাহলে হি সেড টু দ্যাম কাকে বলেছে? দ্যাম, তাদেরকে বলেছে, তাকে। তাহলে হি সেড টু দ্যাম দ্যাট দেয়ার শার্টস আর বিউটিফুল, দেয়ার শার্টস আর বিউটিফুল। ওকে, এবার দেখো রুল 4-এ এমন কোনো পরিবর্তন নেই যে মানে খুব নেই যে হি সেড শি উইল বাই এ পেন। দেখো বাইরেও আছে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্ব থার্ড পারসন এবং রিপোর্টেড ভার্ব থার্ড পারসন, তাহলে আর এটার কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসনই থেকে যায়। তাহলে আমরা আবার প্রথম রুলটা সম্পর্কে একটু দেখে নেই। প্রথম রুল হচ্ছে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন থাকলে তাহলে ফার্স্ট পারসনটা পরিবর্তন হয়ে থার্ড পারসনে হয়ে যায়। দ্বিতীয়টাও ফার্স্ট পারসন থাকলে যা আছে তাই, এর কোনো পরিবর্তন হয় না। 3 নাম্বারটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। শি সেড টু মি ইউ, দেখো এখানে সেকেন্ড পারসন আছে রিপোর্টেড ভার্বের ভিতরে ইউর পরিবর্তে আই হয়েছে। কেন? কারণ এই যে অবজেক্ট দেখো মি কাকে বলেছে? আমাকে। এই অনুযায়ী পরিবর্তন হবে। আর রুলস 4 হচ্ছে থার্ড পারসন থাকলে থার্ড পারসনই থাকছে। তা আশা করি তোমরা কিছুটা বুঝেছো, বা যদি কোনো কিছু না বুঝে থাকো তো আমার ক্লাসটি যদি তোমরা পুনরায় আবার দেখো তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন আমরা টেন্সের কীভাবে পরিবর্তন হয় আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখে নেই। ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইনডিরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, মানে ইজ থাকলে ওয়াজ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, ইজ প্লেয়িং থাকলে ওয়াজ প্লেয়িং হবে। পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট থাকলে পরিবর্তন পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমরা আরও কিছু দেখে নেই তোমাদের সুবিধার জন্য কী কী পরিবর্তন। দেখো যে ডিরেক্ট স্পিচে যদি সে টু থাকে, ইনডিরেক্ট স্পিচে আমরা এর পরিবর্তন হয়ে হবে টেল। সে টু ব্যবহার না করে লিখব টেল। এবং যদি সেইজ টু থাকে তাহলে আমরা লিখব টেলস। এগুলো দেখবে আমরা উদাহরণ যখন পড়বো তখন আরও ক্লিয়ার। সেইড টু থাকলে এর পরিবর্তে টোল্ড। উইল শেল সে থাকলে সে টু থাকলে এর পরিবর্তে হবে উইল শেল টেল, যা আছে তাই। আচ্ছা, সে টু এর বদলে যা বলেছে এই যে টেল হচ্ছে। ওকে, যে সে টু টেল। ওকে, এখন দেখো ভার্বের কীভাবে পরিবর্তন হয়। তখন একটু আগে আমি টেন্সের সময় আমরা উদাহরণ দিয়ে বলেছিলাম কথায় কথায়। দেখো এম ইজ আর থাকলে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। এম ডো ডাজ থাকলে ডিড, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, শেল উইল থাকলে শুড, মাস্ট থাকলে হ্যাড টু। আমরা এই পুরো চার্টটা আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব এবং মনে রাখার আমরা চেষ্টা করব যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টটা করার সময় কিভাবে এর পরিবর্তন করতে হয়। ওকে, আসো আমরা এবার টেন্সের কিছু উদাহরণ দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কিভাবে পরিবর্তন হয়, আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। দেখো শি সেড আই ওয়ার্ক ইন এ হসপিটাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, কমার ভিতরে কি আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। শি সেড, কমার ভিতরের অংশটা পরিবর্তন হবে। দেখো শি সেড থাকলে কমার পরিবর্তে শি সেড দ্যাট, শি সে, এতটুকু তোমরা আশা করি বুঝেছ। দেখো এবার আই,
প্রনাউনের যে চেঞ্জ হবে বলেছি থার্ড পারসন এবং ফার্স্ট পারসন অনুযায়ী। এখন এখানে এই সম্পর্কটা রুল ওয়ানের মধ্যে পড়ে, তাহলে আই এর বদলে হচ্ছে শি। ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে ওয়ার্কের বদলে শি ওয়ার্কড ইন এ হসপিটাল, বাকি অংশ যা আছে তাই থাকবে। একই রকমভাবে তোমরা যদি চারটা উদাহরণ, বাকি তিনটা উদাহরণ দেখে নাও, তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দে সেইড উই প্লে ফুটবল, তাহলে দে সেইড দ্যাট দে প্লেড ফুটবল, থার্ড পারসন অনুযায়ী চেঞ্জ হয়েছে। শি সেইড আই ডোন্ট ওয়াচ টাইম, দেখো শি সেইড দ্যাট আইয়ের বদলে হবে, আইয়ের যে বদলে হবে শি। ডোন্টের বদলে কি হবে, ডিড নট ওয়াচ টাইম। এভাবে করে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে। আমরা এখন একটি একটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভের ক্ষেত্রে কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে ওকে দেখো, আমরা একটা উদাহরণ দেখে নিই। হি সেড আই এম ওয়েটিং ফর সামওয়ান, ওকে, ভিতরের অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তো কী হবে, হি সেড দ্যাট আই এর বদলে হি এম এর বদলে আমরা বলেছি ওয়াজ, তাহলে হি ওয়াজ ওয়েটিং ফর সামওয়ান, যা আছে বাকি অংশ সব একই। এভাবে করে আরও তিনটা উদাহরণ আছে, তোমরা দেখে নিবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টের একটি উদাহরণ দেখো, শি সেড আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তার মানে কি ভিতরের অংশ প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে শি সেড দ্যাট শি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তার মানে হ্যাভের বদলে হ্যাড হয়েছে, আর আই পরিবর্তন হয়ে শি হয়েছে, প্রনাউনের যে চেঞ্জ। ওকে, এখন আমরা বাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কী হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দেখো, শি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি ফর 2 আওয়ার্স, তাহলে শি সেড দ্যাট শি হ্যাড বিন, হ্যাভ বিনের বদলে স্থলে হ্যাড বিন হলো। একই রকমভাবে পাস্ট টেন্সের কিছু উদাহরণ আমরা দেখি। আই সেড আই স্টার্টেড এ জব, দেখো ভিতরের অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে কী হবে, বলেছিলাম পাস্ট পারফেক্ট। তাহলে শি সেড দ্যাট হি হ্যাড স্টার্টেড এ জব, হ্যাড পাস্ট ইনডিফিনিটের বদলে পাস্ট পারফেক্ট। একই পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। দেখো, হি সেড আই ওয়াজ রাইটিং এ পোয়েম, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস ভিতরের অংশ ইনভার্টেড কমার ভিতরের অংশ, তাহলে পরিবর্তে কি হচ্ছে, হি সেড দ্যাট হি হ্যাড বিন রাইটিং এ পোয়েম। পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াসের পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। ওকে, এখন আমরা দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট, এটা আমরা দেখেছি। এখন বাকি অংশগুলো এভাবে আছে যে পাস্ট পারফেক্ট থাকলে কি হয়, যা আছে তাই হয়। পাস্ট পারফেক্টের আর টেন্সের কোনো পরিবর্তন হয় না। দেখো, দে সেড উই হ্যাড ওন দ্য গেম, দে সেড দ্যাট দে হ্যাড ওন দ্য গেম, ওনের বদলে ওনই হয়েছে। তো ফিউচার শি সেড দ্যাট আই উইল গো টু লন্ডন, তাহলে শি সেড দ্যাট শি উড গো টু লন্ডন। ওকে, তাহলে উইল থাকলে উইলের স্থলে হচ্ছে উড। একই রকমভাবে উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে পরিবর্তন হয়ে হবে উড বি। দেখো, হি সেড টু মি আই উইল বি ওয়েটিং ফর ইউ, তাহলে হি সেড টু মি দ্যাট হি উড বি, উইল বি এর বদলে আমরা পেলাম হচ্ছে উড বি, তাহলে শি সেড আই উইল, এবার ফিউচার পারফেক্ট পরিবর্তন হয়ে উইল হ্যাভের বদলে আমরা উড হ্যাভ পাবো। দেখো, শি সেড আই হ্যাভ কুক দ্য ফুড, শি সেড দ্যাট শি উড হ্যাভ কুক দ্য ফুড। ওকে, আশা করি তোমরা টেন্সের যে পরিবর্তনগুলো এগুলো তোমরা আবার রিপিটেডলি পুনরায় যদি আমরা দেখো ক্লাসটা, তোমরা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন আমরা দেখে নেই যে টাইমের কি পরিবর্তন হয়। দেখে নিই অ্যাডভার্বে টুডে থাকলে ইনডিরেক্ট স্পিচে যদি টুডে থাকে এর পরিবর্তে দ্যাট ডে হবে, লাস্ট নাইট থাকলে প্রিভিয়াস নাইট হবে, নাও থাকলে দেন হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট। এভাবে করে বিভিন্ন পরিবর্তন, এগুলো আমাদের মুখস্থ করতেই হবে, মনে রাখতেই হবে। হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, এগুলো আমাদের দেখে নিতেই হবে। তোমরা এক নজরে দেখে নিবে এবং মুখস্থ করে ফেলবে। আশা করি মুখস্থ করে ফেললে আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা উদাহরণগুলো দিয়ে দেখি। দেখো, হি সেড আই উইল গো টু কলেজ টুমোরো, টুমোরোর বদলে কী হবে, দ্য নেক্সট ডে। দেখো, শি সেড দ্যাট হি উড গো টু কলেজ দ্য নেক্সট ডে, টুমোরোর স্থলে দ্য নেক্সট ডে। টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এভাবে করে সকল উদাহরণগুলো আমরা দেখে নিব, ঠিক আছে। সকল উদাহরণগুলো তোমরা কয়েকবার করে দেখে নিলে তোমাদের মনে থাকবে এবং বুঝতে খুব সুবিধা হবে। এখন দেখো, ক্যান চেঞ্জ হয়ে আমরা কিছু আর একটু পরিবর্তন দিই, ক্যানের পরিবর্তে কুড হবে। দেখো, হি সেড আই ক্যান সিং এ সং, হি সেড দ্যাট হি কুড সিং এ সং। দেখো, ক্যানের পরিবর্তে কুড। একই রকমভাবে মেয়ের পরিবর্তে মাইট, শি সেড আই মে গো টু প্যারিস, শি সেড দ্যাট শি মাইট গো টু প্যারিস। ওকে, একই মাস্ট থাকলে মাস্টের স্থলে হ্যাড টু হবে, হি
হি সেড আই মাস্ট স্টাডি দিস বুক, হি সেড দ্যাট হি হ্যাড টু স্টাডি দিস বুক। তার মানে মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার হয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে সমস্যা হচ্ছে না। এখন আরও কিছু আছে, দেখো শুড। শুড থাকলে শুডের কোনো পরিবর্তন হয় না, শুড থাকলে শুডই হচ্ছে, ডিরেক্টে শুড থাকলে ইনডিরেক্টেও শুড হচ্ছে, ডিরেক্টে যদি মাইট থাকে ইনডিরেক্টেও মাইট হচ্ছে, তো এটার এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তোমরা যা দেখে নিবে, আমি আর বিস্তারিত আলোচনা না করছি না। আমরা এখন এতক্ষণ যা পড়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে পড়েছি। ওকে, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয় আমরা এগুলো একটু দেখে নিব। কোশ্চেন মার্ক থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছে সে বা সেইসের স্তরে টোল্ড হচ্ছে, এখানে টোল্ড হবে না অথবা সেড টু হবে না, এখানে হবে আস্ক অথবা ইনকোয়ার। ওকে, তাহলে আস্ক ইনকোয়ার হবে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমভাবে হয়ে থাকে। যদি তোমার প্রশ্ন করার উত্তর তুমি মনে মনে উত্তর হ্যাঁ অথবা না এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ইফ অথবা হোয়েদার হবে। আমি আবার বলছি, তোমাকে প্রশ্নটির উত্তর যদি এক কথায় মানে হা অথবা নাই দিতে পারো, তাহলে ওইখানে আমরা ইফ অথবা হোয়েদার ব্যবহার করব। কিভাবে করব আমরা দেখে নিই। দেখো, ডেভিড সেড টু মি, ডু ইউ লাইক কফি? তার মানে ডো ইউ লাইক কফি, তার ডিরেক্ট স্পিচ আমাদের কোশ্চেন করে তুমি কি কফি পছন্দ করো, তো উত্তর কিন্তু কি এক কথায় হচ্ছে হা অথবা না। যদি এরকম উত্তর হা অথবা না এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের পরিবর্তন করার সময় ইফ অথবা হোয়েদার আমরা করব। দেখো কিভাবে, দেখো সেড টু এর পরিবর্তে প্রথমে বলেছি আক্সড হবে, সব সময় আক্সড হবে। প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তনের সময় সব সময় আক্সড হবে। তাহলে ডেভিড সেড টু মি, তাহলে ডেভিড আক্সড মি, ইফ হয়ে যাবে আর বাকি অংশ পরিবর্তন হয়ে যাবে। ডু ইউ লাইক কফি? ইফ আই লাইকড কফি। ওই যে একই রকম পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হচ্ছে, ডু ইউ লাইক কফি ইফ আই লাইকড কফি। দেখো, উইল ইউ হেল্প মি আরেকটা উদাহরণে, তাহলে উলের পরিবর্তে উড হবে, জানো না? তো একই রকমভাবে ইফ, তাহলে উইল ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে, উত্তর কিন্তু আমরা হ্যাঁ অথবা নায় পেয়ে যাচ্ছি। ইফের পরিবর্তে আমরা হোয়েদারও বসাইতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তা এখন আরেকটি যে অংশ আমরা দেখব সেটা হচ্ছে যে প্রশ্ন করলে উত্তর হার নায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা বিস্তারিত বলা লাগে। দেখো, এগুলি হচ্ছে আসলে ডাব্লিউএইচ কোশ্চেন, তোমরা জানো হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। যদি থাকে তাহলে উত্তর বিস্তারিত দেওয়া লাগে। যেমন হোয়াট আর ইউ ডুইং, দেখো হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, তুমি কিন্তু এক কথা উত্তর দিতে পারবে না, উত্তর দিতে হবে যে আমি কিছু এটা করছি বা এটা করছি। এরকম যদি প্রশ্নের উত্তর তুমি হা অথবা নাই সীমাবদ্ধ থাকে না, তখন আর আমরা ইফ বসাবো না, যা আছে সেভাবেই আমাদের পরিবর্তন করতে হবে। দেখো, হি সেড টু মি, হি আস্কড মি, হোয়াট আর ইউ ডুইং, তাহলে হোয়াট বসে যাবে, হোয়াট আই ওয়াজ ডুইং, বাকি অংশ টেন্স এবং প্রোনাউন অনুযায়ী চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে হোয়াট থাকবে, ডাব্লিউএইচ মানে যা থাকবে সেগুলো ইনডিরেক্ট স্পিচও থাকবে। ওকে, আরেকটা উদাহরণ দেখো, ডেভিড সেড টু মি হাউ আর ইউ। ওকে, তাহলে ডেভিড আস্কড মি হাউ আই ওয়াজ। একই রকমভাবে বাকি উদাহরণগুলো তোমরা দেখে নিবে। তার মানে হচ্ছে সীমাবদ্ধ যদি উত্তর যদি হা অথবা নাই সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা ইফ অর হোয়েদার ইউজ করব। সেড টু এর পরিবর্তে অলওয়েজ আক্সড আমরা ইউজ করবো। ওকে, আর যদি প্রশ্ন সীমাবদ্ধ হা অথবা না এর মধ্যে না থাকে মানে ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন অনুযায়ী এভাবে পরিবর্তন হবে। হোয়াট থাকলে হোয়াটেও বসবে এবং বাকি অংশ টেন্স এবং প্রোনাউন অনুযায়ী চেঞ্জ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমরা অবগত। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, উপদেশ, অ্যাডভাইস দেওয়া, কমান্ড করা, সেগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। আশা করি দেখো, ওপেন দ্য ডোর, কমান্ড, প্লিজ হেল্প মি রিকোয়েস্ট করেছে, কোয়াইট স্মোকিং অ্যাডভাইস দিয়েছে, ডোন্ট মেক এ নয়েজ কমান্ড করেছে। পরিবর্তন এভাবেই হবে। আমরা সেন্টেন্স যদি দেখো, শি সেড টু মি প্লিজ হেল্প মি, তার মানে কি, সে আমাকে বললো আমাকে সাহায্য করো, সে আমাকে রিকোয়েস্ট করেছে। ওকে, তাহলে সেড টু এর পরিবর্তে আমাদের রিকোয়েস্টেড হবে, টু হেল্প হার, বাকি অংশ আমাদের প্রনাউন অনুযায়ী এভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখো, শি সেড টু মি, জাস্ট পরিবর্তনটা কি, শি সেড টু মির বদলে রিকোয়েস্টেড হলো। এবার দেখো, টিচার সেড টু হিম ডো নট ওয়াস্ট ইউর টাইম, শিক্ষক বললো সময় নষ্ট করো না, তুমি তোমার সময় নষ্ট করো না, এটা কি উপদেশ? তাহলে সেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড হবে। তাহলে একই রকমভাবে বাকিগুলো পরিবর্তন হবে। তার মানে যদি কমান্ড হয়ে থাকে, যদি উপদেশ হয়ে থাকে কমান্ড হবে,
যদি রিকোয়েস্ট হয়ে থাকে তাহলে সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড হবে, যদি উপদেশ হয়ে থাকে তাহলে অ্যাডভাইসড হবে, আদেশ হলে কমান্ড হবে। ওকে, আলাদা আলাদা উদাহরণ দেওয়া আছে। সেড টু এর পরিবর্তে আমাদের কি হবে, রিকোয়েস্টেড হবে, অথবা অর্ডার হবে, অথবা অ্যাডভাইস হবে, অথবা সাজেস্টেড হবে, যদি আমাকে কেউ উপদেশ সাজেস্টেড হবে, এবং যদি মানা করে, বারণ করে ওইখানে যেও না, তাহলে ফরবেড হবে। দেখো এই যে এটা হবে ফরবেড, বারণ করা। ওকে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন করার নিয়ম। এবারে এক্সক্লেমেটরি সেন্টেন্সও তোমরা চিনো, যে আনন্দের সহিত আমরা প্রকাশ করি অথবা দুঃখের সহিত প্রকাশ করি, আমরা যে ফিলিংসটা আমরা শেয়ার করি সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তার মানে হচ্ছে আমরা যদি দেখো একটু হুররে আই ওন দ্য কম্পিটিশন, তা আমি কি, আমি একটি কম্পিটিশন বা আমি একটি প্রতিযোগিতায় জয়লাভ করেছি, এটা আমার খুব আনন্দের বহিঃপ্রকাশ, সেটা এক্সক্লেমেটরি। এবং যদি আবার দেখো আরেকটি দেখো, এলাস আই কুড নট কোয়ালিফাই দ্য এক্সাম, আই হায় আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি, তার মানে এটা আমার দুঃখের বিষয়, দুঃখের সংবাদ। এরকম যদি দুঃখের বা সুখের হয় তাহলে আমরা দিব হচ্ছে জয়, স্টেট অফ জয়। সেড টু এর পরিবর্তে স্টেট অফ জয় বা এক্সক্লেমড উইথ জয়। আর এটা দেখো সরো, তাহলে এক্সক্লেমড উইথ সরো হবে। এবং ওয়ান্ডার, ওয়াও হোয়াট এ বিউটিফুল কার, অনেক সুন্দর গাড়ি, এটা তাহলে এটা হচ্ছে আমরা বিস্মিত হচ্ছে, মানে ওয়ান্ডার। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দেই, দি সেড হুডরে উই ওন দ্য গেম, তার মানে এটা আনন্দের বিষয়টা। দে এক্সক্লেমড উইথ জয়, বাকি অংশ কিন্তু টেন্সের অনুযায়ী এবং প্রনাউনের পরিবর্তন অনুযায়ী হচ্ছে। তাহলে সেইডের পরিবর্তে কি হচ্ছে, এক্সক্লেমড উইথ জয়। জয়টা আমরা কীভাবে বুঝলাম, যখন যেহেতু জিতেছে। দেখো এবার, হি সেড এলাস আই ফেইল দ্য টেস্ট, এটা দুঃখের, তাহলে কী হবে, এক্সক্লেমড উইথ সরো। ওকে, আরেকটা এবার আমরা দেখো অন্ডার, শি সেড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ, এটা একটা অন্ডার হয়েছে সে, তার মানে এখানে কি হবে, এক্সক্লেমড উইথ অন্ডার। ওকে, আশা করি তোমরা বারবার কয়েকবার উদাহরণগুলো তোমরা যদি দেখে নাও এবং বুঝে নাও, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, সবগুলো আলাদা আলাদাভাবে উদাহরণ দেওয়া আছে। এটা অপটেটিভ সেন্টেন্সের জন্য। অপটেটিভ সেন্টেন্সের অলরেডি তোমরা জানো কি হবে, এটা সবই বুঝো। মানে অপটেটিভ সেন্টেন্স কি, যে তোমাকে দোয়া করা, হ্যাঁ, তাহলে ওইটার বদলে হচ্ছে আমাদের উইশড হবে অথবা প্রেড হবে। দেখো দেখো, ফাদার সেইড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তার মানে কি, আমার বাবা আমার জন্য দোয়া করলো, তাহলে ফাদার উইশ দ্যাট, মেয়ের বদলে আই মাইট পাস দ্য এক্সাম, এটা কিন্তু জানো মেয়ের বদলে মাইট হয় এভাবে, এবং প্রনাউন চেঞ্জ হয়েছে, ইউর বদলে আই হয়েছে। ওকে, তাহলে উইশ দ্যাটও হতে পারে, ফাদার প্রেড দ্যাটও হতে পারে। ঠিক আছে, ফাদার প্রেড দ্যাট হতে পারে। এটা হচ্ছে আসলে অপটেটিভ সেন্টেন্সের জন্য। পরীক্ষায় কিন্তু আমাদের ন্যারেশন কিভাবে আসে, প্যাসেজ ন্যারেশন আকারে আসে। তাহলে প্যাসেজ ন্যারেশন ভালো মতো জানার জন্য আমার ন্যারেশনের পরিবর্তনগুলো আমাদের ভালো মতো জানতে হবে। সেন্টেন্সের কীভাবে পরিবর্তন হয়, অ্যাডভার্বের কীভাবে পরিবর্তন হয়, প্রনাউনের কীভাবে পরিবর্তন হয়, এগুলো সম্পর্কে আমরা জানলে আমরা প্যাসেজ ন্যারেশন আমরা আরও ভালো করে জানতে পারবো, লিখতে পারবো। আমার পরবর্তী ক্লাস হচ্ছে প্যাসেজ ন্যারেশনের উপর। আশা করি ন্যারেশনের ক্লাসটি তোমাদের ভালো লাগবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, যে কোথাও কোনো যদি ভুল পেয়ে থাকো অথবা বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করবে। আশা করি আমি এর সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই অবশ্যই বারবার এটা দেখে তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটি শোনার জন্য।